রাতের আয়োজন স্বাস্থ্য কথা। স্বাস্থ্য কথায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মারিয়া মাহতাব, রেসিডেন্ট ডক্টর, হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম। আপা, আপনি তো শিশুদের নিয়ে কাজ করছেন, তো আজকে জানতে চাইবো নিউনেটাল কেয়ার বা নবজাতকের যত্ন বিষয়ে। তো একটি ছোট বাচ্চা ভূমিষ্ঠ হলে তার প্রথম কি কি যত্ন আসলে জরুরি? বাইরের দেশগুলোতে যেরকম কেয়ার হয় ওইভাবে তো আমরা দিতে পারি না, তারপরেও চিকিৎসা শাস্ত্রে এত উন্নতি হয়েছে যে এখন নিউনেটাল কেয়ারটা অনেক উন্নত পর্যায়ে চলে গেছে। সেক্ষেত্রে প্রথমেই একটা বাচ্চা হসপিটালে হোক অথবা বাসায় ডেলিভারি হোক, যেখানেই হোক না কেন, তার যে পরিচর্যাটা দরকার সেই সম্বন্ধে মানুষের সচেতনতাও বেড়ে গেছে। সেক্ষেত্রে শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে যে কাজটা করতে হবে, ভালো একটা গরম উষ্ণ কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, এবং তার নাভিটাকে কাটতে হবে। কেটে তার মায়ের সাথে অ্যাটাচমেন্ট করে তাকে শাল দুধ বা বুকের যে দুধটা সেটা পান করাতে হবে। এক্ষেত্রে গ্রামাঞ্চলে আগেকার দিনে মানুষরা গোসল করাতো বাচ্চাকে। এটার ব্যাপারে একটু বলছি এই কারণে, কারণ বাচ্চাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে নাভি কাটার পর বাচ্চাকে আরও একটা পরিষ্কার কাপড়ে ভালো করে যত্ন করে মুছে মায়ের দুধ খাওয়ানোর পরে ওয়ার্ম ওয়াটারে একটু মুছে দিবে আর কি, জাস্ট মুছে মায়ের শাল বুকের দুধ খাওয়ানোর পরে বাচ্চাকে মায়ের পাশে রেখে দিবে। এরপরে তার গোসল, খাওয়া, পরিচর্যা এই বিষয়গুলো এসছে। এখানে আমাদের সাধারণত মারা এসে আমাদের কাছে জিজ্ঞেস করে বাচ্চাকে কিভাবে গোসল দিব, কিভাবে যত্ন দেব। সেই ক্ষেত্রে প্রথম দিনে গোসল দেওয়া কোনো নেসেসারি না, তবে যদি ওয়েদার ভালো থাকে, যদি শীতের মৌসুম না হয়, সেই ক্ষেত্রে আমরা বলি প্রতিদিনই গোসল দেওয়া যায় এবং একটা নির্দিষ্ট টাইমে, যেমন সকাল 9টা বা 10টার দিকে, এবং ওয়েদার যখন মানে রোদ থাকবে সেরকম, এবং ঘরের মধ্যে দরজা জানলা একটু বন্ধ করে ফ্যান ট্যান অফ করে ঘরের ভিতর সুন্দর পরিবেশে গোসল দিতে হবে। খোলা উন্মুক্ত অবস্থায় গোসল দেওয়া যাবে না। এগুলো করলে বাচ্চার সময় ঠান্ডা লেগে যেতে পারে। হ্যাঁ, জি। সেই ক্ষেত্রে গোসল দেওয়ার মানে পরিচর্যাটাও একটু অন্যরকম। সবাই অনেক সময় পুরা বাচ্চাকে গোসল একদম পানির মধ্যে ছেড়ে ওইভাবে কিন্তু দেওয়া যাবে না। সেই ক্ষেত্রে বাচ্চাকে শরীরটাকে আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে মুছে নিতে হবে, তারপরে তার মাথা অংশটুকু পরে মাথাটা মুছে নিতে হবে। এটা গেল গোসলের ব্যাপারে পরিচর্যা। আর নেক্সট যে পরিচর্যাটার কথা আসছে সেটা হচ্ছে খাওয়ার বিষয়ে একটা যত্ন দিয়ে ব্যাপার আছে। অনেক মারা আমাদের কাছে আসেন এবং বলেন বুকের দুধ পর্যাপ্ত পাচ্ছে না, সেক্ষেত্রে অন্য কোনো দুধের দরকার আছে কিনা। অবশ্যই না, এটা আল্লাহ থেকেই তৈরি হয় একটা জিনিস, শিশুর জন্য খাদ্য। যে মা সুষ্ঠু সুন্দরভাবে যে শিশু ভূমিষ্ঠ করেছে তার জন্য বুকের দুধই যথেষ্ট, এবং কান্নাকাটি করলেই যে বুকের দুধ খেতে হবে এমন কোনো মানে জি, অবশ্যই শাল দুধ প্রথম দুধ, এবং এই দুধ শিশুর শরীরে অবশ্যই মানে পাওয়া তার অধিকার, এটা তাকে দিতে হবে, এটা থেকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। আর এক্সট্রা দুধ বা বাড়তি যে খাবার সেটা 6 মাস পর্যন্ত দরকারই পড়ে না, ঠিক আছে। আর এমনি জামা কাপড়ের ব্যাপারে যেটা একটু বলতে চাচ্ছি, কাপড় চোপড়, জামা কাপড় এগুলো সাধারণত আমাদের দেশের মানুষরা ডেটল স্যাভলনে ওয়াশ করে। এটাও পরিচর্যার মধ্যে ওভাবে আসবে না। জাস্ট সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার কাপড় ধুয়ে তারপর এটাকে রোদে শুকাতে হবে। জীবাণুমুক্ত করার আইটুকা হচ্ছে শুকিয়ে যাওয়া কাপড়গুলোকে ইস্ত্রি করে আরো ভালো কাঁথা টাথাগুলো ইস্ত্রি করলে বাস। হ্যাঁ, আর জামা কাপড়ে কোনো ডেটল সাবান এবং ইভেন পানিতেও ডেটল সাবান দেওয়া যাবে না। এটা আমাদের দেশের মানুষরা মানে অনেক যুগ থেকে করে আসছে। এগুলো নিয়ে অনেক সমস্যা ইদানিং আসছে। এগুলো এখন নিউ কনসেপ্ট, এগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এগুলো দরকার মোটামুটি এতটুকু পরিচর্যাই আমি মনে করি যে আমাদের জন্য মানে সচেতনতাই যথেষ্ট আর কি। আচ্ছা, খুব সুন্দর। আর এরপরে আপনি ওই যে নাভির কথা বলছিলেন, যে যারা করবে তারা তো প্রফেশনালি হয়, গ্রামে গঞ্জেও যদি করে, আর এমনিতে তো ডক্টররা করবেন। তো এরপরে মায়ের পক্ষ থেকে কি যত্নটা ওই নাভির ব্যাপারে নিতে হয়? এই ব্যাপারেও অনেক প্রশ্ন নিয়ে মার আমাদের কাছে আসেন এবং বলেন যে নাভিটাতে কি করব। আগেকার দিনে পাউডার দিত, তারপর বিভিন্ন রকমের সলিউশন দেয়া বা স্প্রিট ওয়াশ এগুলো বলা হতো, কিন্তু এখনকার এই সময়ে চিকিৎসা শাস্ত্রের উন্নতির সাথে সাথে আমরা বলি কিপ ইট ড্রাই অ্যান্ড ক্লিন, অর্থাৎ শুষ্ক এবং শুকনা রাখবেন। নাভিটাকে ছেড়ে দিবেন, শুষ্ক শুকনা থাকবে। অরিজিনালি সেটা 5 থেকে 7 থেকে 10 দিনের মধ্যে সেটা পড়ে যাবে। পড়ে যাওয়ার পর একটু হালকা উজিং বা ব্লিডিং হতে পারে, সেটা ঘাবড়াবার কিছু নাই। সেই ক্ষেত্রে আপনি থেকে এটা পড়ে যাবে। অনেক সময় আমাদের কাছে বলে যে পাউডার দিয়ে নিয়ে আসছে অথবা করছে, নাভিকে ঘাটাঘাটি করার কিছুই নাই। আর নাভির আম্বিলিক্যাল কেয়ার খুব ক্লিন,
একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনা বা শুষ্ক রাখতে হবে। আর নাভি পড়ে যাওয়ার আগ পর্যন্ত গোসল না দেয় ভালো, 5-6 দিন পরে নাভিটা পড়ে গেলে তখন গোসল দেয় ভালো। আচ্ছা, নবজাতকের বা নতুন শিশুর কিছু টিপিক্যাল অসুস্থতা হয় যে সব বাচ্চাদেরই হয়ে থাকে, সেটা নিয়ে মানে প্যারেন্টসরা খুব উদ্বিগ্ন হয়ে যান, এই ক্ষেত্রে খুব সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, অবশ্যই আমাদের কাছে কিছু বাচ্চার প্যারেন্টসরা নিয়ে আসে যে বাচ্চা নেতানো, খাচ্ছে না, গাটা শরীর গরম, জ্বর আছে, একদম নেতিয়ে পড়েছে, দেখা যায় এই প্রবলেমগুলো নিয়ে আসে। এটা একটা প্রবলেম। আর 2 নম্বর প্রবলেম হচ্ছে লুজ মোশনের বা পাতলা পায়খানা সমস্যা নিয়ে আসে। আগেই বলে নিচ্ছি যে বাচ্চা সুস্থ এবং মায়ের বুকের দুধ পর্যাপ্তভাবে পাচ্ছে, তার ক্ষেত্রে বারবার পায়খানা করা ভয়ের কিছু নাই, কারণ সে দুধই পাচ্ছে, অন্য কিছু সে খাচ্ছে না। সেক্ষেত্রে ডায়রিয়া বয়ে ভয় পাওয়া বা আমাদের কাছে এসে বলছে ডায়রিয়া হচ্ছে, এ ধরনের ইয়ে নেই। আরেকটা তো অসুখের কথা বললামই যে জ্বর, নেতানো, সেক্ষেত্রে আমরা নিউনেটাল সেপসিস বা মানে বাচ্চাদের অন্য কোনো অসুস্থতা বা ইনফেকশন জনিত কিছু হয়েছে কিনা সেটাও হয়। আরেকটা সমস্যা হয় যেটা মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে, প্রস্রাব করার সময় তারা কান্নাকাটি করে, এটা ছেলে বাচ্চাদেরও হয়। সেক্ষেত্রে আমরা ইউটিআই বা প্রস্রাবের ইনফেকশন যেটা বলি, এটাও খুব কমন। সাধারণত এই 2-3 ধরনের রোগ নিয়ে তারা আমাদের কাছে আসেন। আচ্ছা আপা, আপনাকে অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ নতুন কিছু তথ্য জানা গেল। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকেও ধন্যবাদ। দর্শক, শিশু বিশেষজ্ঞ ডক্টর মারিয়া মাহতাবের কথা শুনলাম। এবারে চলে যাচ্ছি আলোচনায়। আমাদের আজকের আলোচনার বিষয় সাক্ষরতা। স্টুডিওতে সঙ্গে রয়েছেন ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম। সাক্ষরতা বলতে জেনারেলি কি বোঝায়, এটা নিয়ে শুরু করি। আমাদের দেশে ট্র্যাডিশনালি সাক্ষরতা বলতে আমরা বুঝতাম যে নাম দস্তখত করতে পারাটাই সাক্ষরতা, এরকম ধারণা আমাদের অনেক দিন ছিল। তো আমি যদি স্ট্যান্ডার্ড ডেফিনেশনে যাই, যেমন ইউনেস্কোর বা ইউনিসেফ যেই ডেফিনেশন বা সংজ্ঞাটা ব্যবহার করে, সেটা হচ্ছে যে কেউ যদি লিখতে পারে, পড়তে পারে এবং গুনতে পারে। আচ্ছা, লিখতে পারা, পড়তে পারা, গুনতে পারা, আর বলতে পারাটা আমরা ধরে নিচ্ছি সবাই পারে। সো লেখাপড়া এবং গণনা, এই 3টি জিনিস করতে পারাকে ইউনাইটেড নেশনের সংগঠনগুলি সাক্ষরতা হিসেবে ধরেছে। তবে এটা কিন্তু আবার দেশে দেশে ভ্যারি করতে পারে। যেমন নেপালে, যেমন ধরেন নেপালে বলছে যে 4 বছর যদি স্কুলে যায় তাহলে সাক্ষরতা হয়েছে, সেটা বলে। কোনো কোনো দেশে এমন আছে যে প্রাইমারি এডুকেশন যদি শেষ হয় তাহলে সাক্ষরতা অর্জিত হয়েছে বা লিটারেসি অর্জিত হয়েছে বলা হয়। আর সিঙ্গাপুরে যেমন একটা ইন্টারেস্টিং ডেফিনেশন আছে, তারা বলে যে পেপার পড়তে পারা, আচ্ছা, নিউজ পেপার যে পড়তে পারে এবং বুঝতে পারে, সে সাক্ষর, সে লিটারেট। তো জেনারেলি যদি আমরা বুঝতে চাই তাহলে সেটা হবে যে আমাদের লেখা পড়া এবং গণনা করার যে অ্যাবিলিটি, যোগ্যতা, সেটা সেই সাথে আমাদের নিজেকে উন্নতি করার জন্য যে ধরনের ইনফরমেশনে অ্যাক্সেস করা দরকার সেটা করতে পারার ক্ষমতা। মানে আজকে আমি একটা কিছু জানতে চাই, সেটা পড়ে বুঝতে পারতে হবে আমাকে। যদি আমি কোনো জিনিসে কাজ করতে চাই, আমার এতটুকু ক্ষমতা থাকতে হবে যে আমি পড়ে বুঝবো। তো এই যে সাধারণ ক্ষমতাটাকে নিজেকে উন্নয়ন করার ব্যাপারে বা অ্যাক্সেস করার ব্যাপারে, সেটাকে সাক্ষরতা ইন জেনারেল আমরা বলবো। এবারে আসি একটু যে ইসলাম কিভাবে দেখে সাক্ষরতার কনসেপ্টটাকে। ইসলামের শুরুটাই তো আমরা জানি যে কোরআনের যে আয়াত এসছে প্রথমে, সেটা ইকরা, যে পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুনে বুঝতে পারতেন, সেটাই। কারণ তৎকালীন লোকেরা আমরা জানি যে তারা মুখে মুখে মুখস্থ করা, শোনা, এই জিনিসটা খুব পারত, তাদের মেমোরি খুব স্ট্রং ছিল। কিন্তু প্রথম শব্দটা এসেছে পড়ো, মানে পড়তে পারার যে ক্ষমতাটা, সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সেটা আল্লাহ রাসূল নিজেও বুঝতে পেরেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝতে পেরেছিলেন এবং আল্লাহ তাকে বুঝিয়েছেন। এবং এর কিন্তু বিশাল রিফ্লেকশন আমরা তার লাইফে দেখি। যেমন বদরের যুদ্ধের কাহিনী আমরা সবাই জানি যে বদরের যুদ্ধে 70 জন যুদ্ধবন্দী ছিল। কুরাইশদের তরফ থেকে যুদ্ধবন্দী হয়ে এসেছিল 70 জন মুসলমানদের কাছে যুদ্ধবন্দী হিসেবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্ডিশন দিয়েছিলেন, যদি তারা 10 জনকে শিক্ষিত করতে পারে, মুসলমানদের 10 জনকে শিক্ষিত করতে পারে, তাহলে মুক্তিপণ হিসেবে তিনি যুদ্ধবন্দী একজনকে মুক্ত করে দিবেন। শিক্ষার এতটা গুরুত্ব উনি দিয়েছেন, বুঝতে পেরেছেন। এবং আমরা দেখি যে কতটা ইম্পর্টেন্স তখন দেওয়া হয়েছিল। এবং এরপরে আমরা জাস্ট
অত আগের না যে আমরা রিসেন্ট হিস্ট্রিতে দেখি যে বাগদাদে যেখানে ইসলামের গোল্ডেন টাইমটাই পার হয়েছে, সেখানে এখনো পর্যন্ত এখনো যে এত ধ্বংস যজ্ঞ চলছে, সেখানে এখনো মানুষ প্রচুর বই কেনে। সেটাই, তাদের রাস্তায় সারি সারি বইয়ের দোকান। সেখানে একজন ইন্টারপ্রেটার, একজন নিউজ ইন্টারপ্রেটার খুব মজা করে বলেছিলেন যে তারা খাবার জন্য তাদের পয়সা নেই, কিন্তু বই কেনার জন্য পয়সা আছে। যে ইসলামে পড়ার যে কালচারটা, সেটা আমরা বাগদাদে অত বছর আগেও ছিল গোল্ডেন এইজে, এখনো আছে। বলা যায় তাদের প্রাণই হচ্ছে ওই তাদের প্রাণ সাক্ষরতা হচ্ছে বই। শিক্ষার। এবং আরেকটা জিনিস দিয়ে শেষ করবো এই ইয়েটা, যে কোরআনে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামের সৃষ্টির কথা বলেন, তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে আল্লাহ তাআলা আদমকে সবকিছুর নাম শিখিয়ে দিলেন, এবং তখনই ফেরেশতারা আদমকে সেজদা করলো। সেটাই, এটা বুঝতে হবে যে মানুষ, একজন মানুষ, আল্লাহ তাকে ফেরেশতার উপরে অবস্থান দিয়ে দিলেন কখন? যখন সে জ্ঞান অর্জন করলো। মানে ডিফারেন্সটাই ইন্টেলেক্ট। সেটাই যে জ্ঞানের, আল্লাহ তাআলা লিটারেসি বলি, নলেজ বলি, জ্ঞান বলি, এটাকে এত বেশি বড় করে দেখিয়েছেন আমাদের সামনে যে একজন মানুষ শুধুমাত্র জ্ঞানের বলে ফেরেশতার সেজদার যোগ্য হয়ে যায়। তো আমরা দেখছি যে কোরআন এবং ইসলাম কিভাবে এনকারেজ করছে। এবারে আসি, আমরা তো বাগদাদের কথা শুনলাম, তো গোটা মুসলিম বিশ্বে আসলে এখন এই শিক্ষিত এই হারটা কিরকম, এটা পিকচারটা কিরকম? জি, আসলে জ্ঞানের অর্জনটা ইসলাম এনকারেজ করেছে, এবং আমরা ইসলামের স্বর্ণযুগে শিক্ষিতের হার অনেক বেশি দেখেছি। কিন্তু আমরা জানি পরবর্তীকালে মুসলিম সোসাইটিতে, বিশেষ করে ইংরেজি এডুকেশন যেটা আমরা বলি, এখনকার যে এডুকেশন সিস্টেম, সেটা অ্যাডপ্ট করতে কিন্তু সময় লেগেছে, এবং সেই কারণে দেখা যাচ্ছিল যে মুসলিম বিশ্বে লিটারেসির হারটা কম ছিল তুলনামূলকভাবে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের তুলনায়। কিন্তু এখন কিন্তু দৃশ্য বদলাচ্ছে। যেসব মুসলিম বিশ্বের লোকেরা যারা ধনী, তাদের মাঝে লিটারেসির হার কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমান। মানে যাদের অর্থ সম্পদ আছে, সেখানে আমরা দেখব যে তাদের লিটারেসির হার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রায় কাছাকাছি চলে গেছে। যেমন ইউএইতে যদি আমরা দেখি, বা কাতারে দেখি, কাতারে 96.3%, এবং মেয়ে এবং ছেলে, মানে পুরুষ আর নারীর প্রায় কাছাকাছি রেট। 96.5 হচ্ছে পুরুষ, 95.7 হচ্ছে নারীর। আর ইউনাইটেড আরব আমিরাটসে খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেখানে শিক্ষিতের হার প্রায় 78%, কিন্তু মেয়েদের শিক্ষিতের হার 81%। তাদেরটাই বেশি, আর ছেলেদের 76%। সো আমরা দেখবো যে মুসলিম বিশ্বে নারীরা প্রোটেক্টেড, তার পেরেন্টসটা ফিনান্সিয়াল ফান্ডিং দেয়, আমরা দেখি তার আত্মীয় স্বজনরা তাকে প্রোটেকশন দেয়, এবং সোসাইটি তাকে প্রোটেকশন দেয়, এবং সে নিরাপদে লেখাপড়া করতে পারে, এবং দেখা যায় যে এটাই তাকে এনকারেজ করে। আর বাংলাদেশের দিকে যদি তাকাই, আমাদের 59.82% বলা হচ্ছে শিক্ষিতের হার, এবং নারীরা 52.2 আর পুরুষরা 61.3। কিন্তু বলা হচ্ছে যে 15 থেকে 25 বছর বয়স, এই বয়সের মাঝে কিন্তু এই হার আরও বেশি, 77, 76, 80 এইরকম। তো ফলে আমাদের ইয়াঙ্গার জেনারেশন কিন্তু শিক্ষিত হচ্ছে। আপা, খুব সুন্দর আলোচনা শুনলাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া আপার সুন্দর আলোচনা শুনলাম। আসুন আমরা এই আলোচনার পরিপ্রেক্ষিতে, এই আলোচনার মাধ্যমে আমাদের নিজেদের স্বশিক্ষা, সুশিক্ষা সব কিছুকে আরও অগ্রসর করে নিয়ে যাই। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা, মন্দ লাগা কিংবা কোনো মতামত থাকলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়। পরিচালক, মহিলাঙ্গন, NTV, BSEC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 12-15। এই ছিল মহিলাঙ্গনের আজকের পরিবেশনা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।